জীবনটা বড় জটিল। কাজ, আমি ছবি বানানোটাকে অকাজ বলে মনে করি। একটা বাংলা ছবি করছি, নিজের প্রোডাকশন। আমার মার বাবা ছিলেন ওয়ান অফ অল ইন্ডিয়া রেডিও ফাউন্ডার মেম্বার্স। আমি ছবি করেছি 39টা, কিন্তু সে 39টার মধ্যে 35টা ছবি হিট। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তো আমি আমার মার সাইডে ছিলাম। আমার বাবা কোথাও আমাকে রেকমেন্ড করেন, ইভেন আমার মাও করেন যে আমি দেবেশ ঘোষ, রঞ্জনা ব্যানার্জির ছেলে বলে আমার কাছে সবটা সুখের না। ওই হাউ মাউ খাউ করতে হবে সবসময় যাত্রাতে, নট নেসেসারি। শিবুর কাজ খুব ভালো, সুজিতের সাথে কাজ করার ইচ্ছা আছে যদি কোনো সময় ডাক পাই। নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি যে খোলাখুলি আড্ডায়, তাকে আপনারা সবাই চেনেন। 90 দশকের সিনেমায় তিনি একেবারে হলে ঝড় তুলে দিয়েছিল। এই মুহূর্তে আমার সাথে আছে লোকেশ ঘোষ। লোকেশ দা, কেমন আছো তুমি? ভালো আছি। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। লোকেশ দা, জীবনে কি চলছে এখন? জীবনটা বড় জটিল। সেই জটিলতার মাঝে আমি একটা ভোজপুরি ছবি কমপ্লিট করলাম। বাহ। একটা বাংলা ছবি করছি, নিজের প্রোডাকশন। সেটা এখন আমি কনফার্ম বলতে পারছি না, এই কারণে যে আমি বম্বের একজন খুব নামকরা হিরোইনকে অ্যাপ্রোচ করছি। উনি করবেন সেটাও হ্যাঁ বলেছেন, কিন্তু ডেট একান্ত যদি অনেক টাইম নেন তাহলে আমার বম্বেরই আরেকজন সিলেক্টেড আছে, তাকে নেওয়া হবে। তো উই আর জাস্ট ওয়েটিং ফর দ্যাট। স্বপন সাহার অনেকদিন বাদে রাজি হয়েছেন আমার গল্পটা শুনে আর কি, যে উনি আবার ডিরেকশন নেবেন। গান রেকর্ডিং হয়ে গেছে কমপ্লিট, রিক বাসু মিউজিক দিয়েছে। তো আমি আশা রাখি বাই ডিসেম্বর আমরা ছবিটা রিলিজ করতে পারবো। মানে মোটামুটি কাজের মধ্যে এখন চলছে কাজ, আমি ছবি বানানোটাকে অকাজ বলে মনে করি। এই কাজ অকাজ দুটো মিলিয়ে চলছে। এই কাজের কথা শুনবো, তার আগে তোমার শুরু করবো ছোটোবেলা থেকে। তোমার ছোটোবেলায় কোন স্কুলে পড়াশোনা করেছো? হ্যাঁ, ছোটবেলায় পড়াশোনা করেছি আমি দার্জিলিং, সেন্ট পল দার্জিলিং। তারপরে কলেজ করেছি কলকাতা সেন্ট জেভিয়ার্স। তারপরে এখান থেকে চলে যাই বম্বে, বম্বে থেকে আবার কলকাতা, আর কলকাতা থেকে সেই 1997 থেকে ফিল্মম্যানে ঘুরছি। মানে ছোটোবেলায় তোমার মোটামুটি দার্জিলিংয়ে কেটেছে ওখানটায়? হ্যাঁ, বেশিরভাগ টাইম ওখানে দার্জিলিং। তো তোমার ছোটোবেলায় তুমি কী হওয়ার ইচ্ছা ছিল তোমার? মানে সব প্রত্যেকটা বাচ্চারই হওয়া থেকে আমি এটা হবে। তোমার ছোটোবেলায় কি মোটামুটি অ্যাক্টিং লাইনে যাওয়ার ইচ্ছে ছিল? দেখো, অ্যাক্টিং লাইনে যাওয়ার ইচ্ছে ঠিক ছিল না, এটা বললে ভুল হবে। কিন্তু রক্ত বলে একটা জিনিস আছে না, অলওয়েজ সেজ স্পিকস আউট। যেরকম আমি বলি, আমার মার তরফ থেকে, আমার মার বাবা ছিলেন ওয়ান অফ অল ইন্ডিয়া রেডিও ফাউন্ডার মেম্বার্স। আমার দিদিমা ছিলেন পঙ্কজ মল্লিকের জীবনের প্রথম ছাত্রী। আমার মা ছিল তপন সিনহা হাসুরিবাগের উপকথার হিরোইন। আমার বাবা নামকরা কলকাতা এবং বম্বের ফিল্ম প্রডিউসার। তো সামহাও অ্যাকচুয়ালি ফিল্ম লাইনে আসা আমার বাবার সঙ্গে জেদাজেদি করা। আমি বাবাকে বলেছিলাম যে আমি তোমাকে ছাড়া কিছু করে দেখাবো। তো তা তোমার রূপলি পর্দায় কীভাবে আসায়, এই জার্নিটা যদি একটু বলো আমাদের দর্শক বন্ধুদের। আমার বাবা আমাকে হেল্প করেন। স্ট্রাগল। আমার এক গুরু আজ নেই, স্বর্গীয় বিজয় রায়, সাংবাদিক।
চিত্রসংখ্যা। উনি আমাকে কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেন বয়স্ক মানুষটা। উনি আমাকে নিয়ে যান অঞ্জন চৌধুরীর কাছে। অঞ্জনবাবুকে আমি আগে চিনতাম ইন দ্য সেন্স যে আমার বাবার যে বম্বের অফিস, সেখানে কলকাতা থেকে যারাই গান রেকর্ডিং বা আর্টিস্ট সিলেকশন করতে যেত বম্বেতে, ওটা ছিল তাদের একটা বম্বের ডেরা। আমার বাবা সবাইকে হেল্প করে দিত। তখন থেকে কিন্তু আমার অঞ্জন চৌধুরীর সঙ্গে পরিচয়। এই পরিচয় থেকে তারপরে যখন বিজয়বাবু নিয়ে যায় অঞ্জনবাবুর কাছে, তখন অঞ্জনবাবু আমাকে নেন একটা ছবিতে, যেটা আজকে বোধহয় বিকেল 4:30 স্লটে কালার্স বাংলায় দেখানো হচ্ছে। ছবির নাম নাচ নাগিনী নাচে। তো উনি তার আগেই সুকুমার ভদ্রের একটি ছবি করছিলেন মুখ্যমন্ত্রীতে আমার করার কথা নয়, একজন খুব বিখ্যাত হিরোর করার কথা। 15ই এপ্রিল মানে 1 বৈশাখ তার মহরত ছিল, কিন্তু তার আগে ওনার হঠাৎ করে চিকেন পক্স হয়ে যায় 12-13 তারিখ। তো তখন অঞ্জনবাবু আমাকে ডেকে বলে, কপালে ঝুলছিল রোলটা, তুই আমাকে বলেছিলি, তখন আমি বলেছিলাম যে আমি অন্য কাউকে নিয়ে ফেলেছি, তুই কর। তারপরে সিনেমা তো ব্লকবাস্টার। হ্যাঁ, আমি একটা জিনিস খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমি হয়তো এই 25-26 বছর ফিল্ম লাইনে আমি ছবি করেছি 39টা, কিন্তু সে 39টার মধ্যে 35টা ছবি হিট। সেখানে আমি সোলো হিরো, কি আমি 3 জনের ভিড়ে হিরো, কি 2 জন হিরো, কিন্তু আই হ্যাভ অলওয়েজ চোজেন মাই ফিল্মস। আমি মানে বছরে 20টা ছবি করতে হবে বলে 20টা ছবি করলাম, আমি ওরকম জীবনে করিনি, আমার দরকারও পড়েনি। লোকেশ দা, এই যে তুমি যে ছবিগুলো করতে, এগুলো যখন তোমাকে এই যেমন দেখো মুখ্যমন্ত্রী বা তোমার দেখা গেলো জীবন নিয়ে খেলা, তোমার যে বাবার চরিত্র করছে মনোজ মিত্র ছিল, আবার রঞ্জিত মল্লিকও ছিল, মানে সেখানে তোমার যে চরিত্রটা সেভাবে এই যে ক্যারেক্টারগুলোর মাঝখানে কিভাবে ফুটিয়ে তুলেছিল তুমি? কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? অফকোর্স তোমার আশেপাশে যত বড় বড় শিল্পী থাকবে, তোমার নিজেকে দেখানোর তাগিদটা যদি না থাকে, তাহলে তোমাকে ওরা একদম গিলে খেয়ে নেবে। ওইটা আমার মধ্যে ছিল যে ইউ হ্যাভ টু নোটিস মি, আমাকে নোটিস করতেই হবে। তো ওইটা মাথায় নিয়ে কাজ করে। মানে আলাদা করে কোনো প্রেশার চাপ তো ছিল? প্রেশার নিলে কিন্তু প্রবলেম, প্রেশার নেওয়া যাবে না। অ্যাক্টিং ফ্লোরে তুমি যদি প্রেশার নাও, তাহলে কিন্তু ইউ আর গন। মানে ক্যারেক্টারটাকে বুঝতে হবে, নিজের মধ্যে ক্যারেক্টারটা একবার বুঝে নিলে, এবং তুমি আমার যেটা লাগে আর কি, আমার 15 মিনিটস টাইম লাগবে যে আমি বুঝতে ক্যারেক্টারটাকে, এবং আমি চোখ বন্ধ করে ভাববো যে আমি ওই ক্যারেক্টার, তারপরে এভরিথিং গোস ফাইন। তোমার তো মানে তোমার জীবনে একটা বড় অংশ অঞ্জন চৌধুরীর হাত ধরে। হ্যাঁ, অঞ্জন চৌধুরী তোমার জীবনে কতটা প্রভাব ফেলেছিল? আজকে এই যে তোমরা আমাকে খাতির করে আপ্যায়ন করে এই স্টুডিওতে ডেকে ইন্টারভিউটা নিচ্ছ, এটাও অঞ্জন চৌধুরী না থাকলে হতো না। আমার বস আমাকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিল বলে আজও আমি করে কমে খেতে পারছি। আজ যে আমি নতুন সিনেমা করব বা আগে যেগুলো প্রজেক্টগুলো করেছি, সবগুলোই আমি মনে করি আমার গুরুর আশীর্বাদ, ওর বাইরে কিছু। আগে আমার কে চিনতো? আজকে লোকেশ ঘোষকে কেউ চিনতো না। তার বাবা যদি চাইতো দেবেশ ঘোষ তাকে আগে লঞ্চ করতে পারতো, কিন্তু সে লঞ্চ করেনি। তো আমায় লঞ্চ করেছে কে? অঞ্জন চৌধুরী। আমার বেস তৈরি করে দিয়েছে কে? অঞ্জন চৌধুরী। আজকে আমি যে এখনো দাঁড়িয়ে আছি ফিল্ম লাইনে, সব কৃতিত্ব অঞ্জন চৌধুরী। তোমার বাবা তো একজন বড় প্রযোজক, তো বাবার সাথে কি এমন দূরত্ব যে বাবা তোমাকে লঞ্চ করলো না তোমাকে? না, দূরত্ব ঠিক বলবো না, একটা তো হ্যাঁ ইগো প্রবলেম তো সবার ছিল। কারণ আমার বাবা মা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার বাবা মার
ডিভোর্স হয়ে যায়। তো আমি আমার মার সাইডে ছিলাম। তো বাবা অনেক চেয়েছিল যে আমি যাতে বম্বে গিয়ে ওনার সঙ্গে থাকি, কিন্তু সামহাও আমি খুব আমার মায়ের নেওয়াটা ছিলাম। তো আই স্টেড উইথ হার। তো ওইটা একটা ছিল, এবং আমি বলেছিলাম বাবাকে যে আমি যা করবো আমি নিজে একলা করবো, এবং যতটুকুই করেছি খুব সামান্য, মানে যত সামান্য করেছি, কিন্তু যাই করেছি আমি আমার নিজের বলে করেছি। আমার বাবা কোথাও আমাকে রেকমেন্ড করেন, ইভেন আমার মাও করেন। মাও এত বড় নাম করা শিল্পী ছিলেন, আমার মাও করেন। 90 দশকের শেষের দিকে তোমার উত্থান। 90 দশকের শেষে আমার ঢোকা। আচ্ছা। উত্থান 2000 থেকে 2005, এটা ছিল উত্থান। তারপরে 2004-এ আমার বাবা মারা যায়। আমি বেশ কিছুটা টাইম কলকাতায় ছিলাম না, প্রায় 2011 বম্বে ছিলাম, আবার দার্জিলিং ছিলাম। তো সেটা পতন। আবার 2012-13 ফিরে আবার দুটো পরপর ছবি করলাম, বেজন্মা আর লোফার 2। আবার একটু উত্থান। উত্থানের পরে একটা ছবি আরম্ভ করলাম, এই ছবিটাই, কিডন্যাপ, আশিস মিত্রকে দিয়ে। শুরু হয়ে গেল লকডাউন। লকডাউনের মধ্যেই আশিস মিত্র মারা গেলেন, পতন। আবার চেষ্টা করছি ছবিটাকে রিভাইভ করার, মানে আবার উত্থানের দিকে যাবো। জীবন তো এটা উত্থান পতনের মধ্যে দিয়ে Of একটা course, জীবন। of course, of course, of course. It's always been a struggle. যে আমি দেবেশ ঘোষ, রঞ্জনা ব্যানার্জির ছেলে বলে আমার কাছে সবটা সুখের না, একদম নয়। মানে পরপর সিনেমা তুমি হিট দিয়ে গেছো, তখন তৎকালীন যারা অ্যাক্টার, রঞ্জিত মল্লিক, অভিষেক চ্যাটার্জি, এমনকি বুম্বাদেকে তুমি একদম বেগ পাই দিয়েছো, সে ব্যাপারে তুমি কি বলবে? আমার গুরুর আশীর্বাদ, শুধু গুরুর আশীর্বাদ? একদম। নাকি নিজের হার্ড ওয়ার্ক, নিজের দেখো, আমি যাকে কথা বলি রুদ্র, আমি অলওয়েজ বিলিভ করি যে তোমার এই মাথার 3 আঙুলে যা লেখা আছে তোমার ঠিক অতটাই হবে। তুমি যত হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, এভরিথিং, এসব কিচ্ছু মানে রাখে না বস। লোকে বলে 99% হার্ড ওয়ার্ক, 1% লাক। আমি বলি 99.9% লাক and 1% হার্ড ওয়ার্ক। ইট জাস্ট কামস। কোথা থেকে কি কি সুযোগ তোমার ভাগ্য তোমার কাছে নিয়ে আসবে তুমি নিজে জানো। লোকেশ, তোমার অভিনয় জীবনে প্রথমে কি দিয়ে শুরু হয়েছিল? মানে সিরিয়াল, মঞ্চ, নাকি একেবারে ডিরেক্ট সিনেমা? একদম সিনেমা। একদম সিনেমা, একদম মুখ্যমন্ত্রী। মানে লোকে শুরু হয় নয় মঞ্চ, নয় সিরিয়াল, তারপর সিনেমা। না না, তোমার একটু আমার ডাইরেক্ট সিনেমা। কখনো সিরিয়াল করেছো? বলছি, অঞ্জনবাবুর একটা খুব হিট সিরিয়াল ছিল, রঞ্জিত বাবু আর আমি দুজনে মিলে করেছিলাম, মামা ভাগ্নে। খুব সুপার ডুপার হিট। এটা তো বাংলায় কাজ হলো, আর হিন্দিতে? হিন্দিতে করেছি আমি একটা করলাম তসবির, একটা করলাম খোলা আসমান, আর একটা করলাম জি হরর শো। এই 3টে করেছি। কখনো মঞ্চ করোনি? মানে নাটক? হ্যাঁ 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 করেছি। এটা করেছি। কি কি নাটক করেছো তুমি? এই নাটক বলতে মানে যাত্রা। আচ্ছা, আমি যাত্রা। করি, হ্যাঁ। আমি একটা, দুটো, 3টে, 4টে, 5টা যাত্রা 5 বছর করেছি। আচ্ছা, সিরিয়াল করেছো, সিনেমা করেছো, যাত্রা করেছো, 3টে অভিনয় আলাদা। না রুদ্র, এখন যাত্রার অভিনয় ঠিক আগেকার মতো ওই হাই পিচ বলে হয় না। না তাও কি এটা আমার সৌভাগ্য যে আমি 1 বছর অনল চক্রবর্তীকে মানে আমার স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর দুটো পেয়েছি। অনলদা কিন্তু আমার নিজের প্রোডাকশনের স্ক্রিপ্ট অনলদা লিখে, মানে আই হ্যাভ ইমেন্স ফেথ অন হিম। এবং অনলদা আমাকে ধরে ধরে যাত্রাতে অ্যাক্টিং শিখিয়ে দিয়েছিলাম। মানে মাইক ধরে ধরে ফিস 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 করেও কথা বলা যায়, বলেও কিন্তু নাটকের মতো করা যায়। হাউ মাউ খাউ করতে হবে সবসময় যাত্রাতে, নট নেসেসারি।
না, যাত্রা কি বলতো একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, হ্যাঁ। সেটা থিয়েটারও। ইভেন তুমি সিরিয়ালে বলছো যে তুমি একটা মেলোড্রামাটিক ব্যাপার আসছে, আর না না, সিরিয়ালে মেলোড্রামাটিক হয় না তো। সিরিয়াল, এক্সকিউজ মি, আমি করতে চাই না, তার মেন কারণ হলো যেই তুমি সেটে ঢুকলে অ্যাসিস্ট্যান্ট দাদা ভালো আছেন তো, বলি একটা এত বড় কাগজের থান দিয়ে চলে গেল, দাদা আপনার সিন নাম্বার 3, সিন নাম্বার 6, 7, 9, 10, 12, 14, 15, 18, 19, 21, দ্যাটস এ ফ্যাক্টরি আমার কাছে, দ্যাটস এ ফ্যাক্টরি। আমি অভিনয় করতে পারবো না। মানে একটা টাইমে আমি দেখেছি যে মেগা সিরিয়াল চলছে, সবাই খালি খাতা নিয়ে মুখস্থ করছে। এখন হয়তো তাও আমি শুনছি অনেক কেটে কেটে শট নেওয়া হয়, তো পিপল আর অ্যাট ইজ, কিন্তু আমি দেখেছি সব মানে 2 পাতা, 2.5 পাতা, 3 পাতা মুখস্থ করে করে বলতে হবে। তো ওটা ঠিক মানে আমি অভ্যস্ত নই বা আমি পারিনি, এটা আমার মানে ব্যর্থতা আর কি। আর সিরিয়ালটা খুবই ভালো। সিরিয়াল হচ্ছে নতুন ছেলে মেয়েদের জন্য তো ইটস এ ব্রিলিয়েন্ট মানে প্ল্যাটফর্ম, যেটা আমাদের সময় ছিল না। আজকে অনেক ইজিলি নতুন ছেলে মেয়েরা তাদের মুখ দেখাতে পারছে, বিকামিং ভেরি পপুলার, ভালো কাজ করছে। কিন্তু আমাদের সময় তো ওটা ছিল না আর কি। তো যেহেতু ছিল না, যেহেতু ইউজ টুও নই, এবং একবার ওই অঞ্জনবাবু সিরিয়াল করতে গিয়ে ও বাবা রে মাথা খারাপ হয়ে গেল। এক্সপিরিয়েন্স শেয়ার করে একটু। এভরিডে মানে ওই এভরিডে গেলাম, বুঝলা তোমার এই 3, 9, 8, 7, 12, 14, 15, 18, একটু গ্যাপ আছে, তারপরে 21। তো এটা সম্ভব আমি মানে আমার দ্বারা হয় না। ওকে স্যার, তোমাদের সময় ইন্ডাস্ট্রি, ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, অনিন্দদা খুব নামকরা আমাদের পরিচালক। অনিন্দদা একটা সিরিয়াল অনিন্দদা করছিল আর কি, ওতে আমাকে জোর করে, না তোমাকে এটা গেস্ট রোল একটা করতেই হবে, করে আমাকে ঢোকালো। এবং অনিন্দদা সামাও দেখলো, অনিন্দদা এবং সব আর্টিস্টরা দেখলো যে আমি একবার স্ক্রিপ্ট পড়তাম মুখস্থ, মানে আমাকে 2বার পড়তে হবে না, জাস্ট 1-2বার চোখ বললাম, চলো টেক। ওই 3 দিনের পার্ট বলে অনিন্দদা আমাকে প্রায় 18-19 দিন টানা করিয়েছিল। আরে বাবা টর্চার, এই ঢোকার পর থেকে এই গাবদা খাতা চলে গেল, এই সিন। তো অনিন্দদার ওই সিরিয়ালটা আমি করেছি। মানে অ্যাক্টিংটা ভেতর থেকে আসে, ওটা কখনো মানে বানিয়ে হয় না কোনো কিছু? না না, কোনোদিনই হয় না, কোনোদিনই হয় না। লোকে স্যার, তোমার সময় ইন্ডাস্ট্রি আর বর্তমান সময় ইন্ডাস্ট্রি এক, ইটস নাথিং, ইটস নো চেঞ্জ। কিচ্ছু চেঞ্জ হয়নি মনে হয়? না না, জাস্ট টেকনোলজি হয়তো চেঞ্জ হচ্ছে, দ্য ফরম্যাট রিমেইনস দ্য সেম। মানে দ্য ফরম্যাট রিমেইনস দ্য সেম মানে কি, 1942 সালে যে সিনেমা হয়েছিল আর এই 2025-এও যা সিনেমা হয়েছে, ফরম্যাট সেম, স্ক্রিন প্লে ডিফারেন্ট। টেকনোলজিটা উন্নত হয়েছে। হ্যাঁ, একই হয়েছে। তখন বুইক গাড়ি লোকে চড়তো, হিরো চড়তো, এখন মার্সিডিজ বেঞ্জ মানে হিরো। দ্যাটস দি অনলি ডিফারেন্স, আদারওয়াইজ দ্য কন্টেন্ট ইজ মোর অর লেস দ্য সেম। তোমাদের সময় তোমার যখন তুমি সিনেমা করছো রমরমিয়ে, তখন একটা বাংলা কমার্শিয়াল সিনেমা চলছে, আর এখন বাংলা কমার্শিয়াল সিনেমা একটা এরকম অবস্থা চলে এসেছে যে লোক এখন কমার্শিয়াল সিনেমা দেখতে যায় না, একটা পারিবারিক সিনেমা লোকে দেখতে বেশি ভালোবাসছে। এটা কারণ বস, এটা হচ্ছে এক অশনি সংকেত, বিপদের ঘন্টা। যদি কমার্শিয়াল ছবি না চলে রুদ্র, ইন্ডাস্ট্রি আজকেও কালকেও এটা হতে পারে না। কারণ এর আগে আমরা যখন সাউথের কমার্শিয়াল সিনেমা সারা ভারত জুড়ে রমরমিয়ে চলছে, বাংলাতে এরকম কেন?
তার কারণ হচ্ছে বাংলা টুকলি করছে, ওই ওই সাউথের ছবিগুলোই টুকলি হচ্ছে। যদি যেসব বাংলা ছবি এখনো মানে বাংলার গন্ধ নিয়ে তৈরি হবে বা হচ্ছে, সেগুলো চলছে। তোমার মতে কি মনে হয়, মানে এটা বাংলা গন্ধ বলতে? মানে অরিজিনাল গল্প, অরিজিনাল স্ক্রিপ্ট, কোথাও থেকে টুকলি করা নয়, তাহলে চলবে। তোমাকে মানুষকে হলে ঢোকাতে হবে। কিন্তু মানুষ তো হলে যাচ্ছে, এটা কমার্শিয়াল সিনেমা ছেড়ে পারিবারিক যে সিনেমাগুলো হচ্ছে। না না, পারিবারিক সিনেমা ওগুলো বলবো না, ওগুলো একটু প্যারালাল সিনেমা, সেটা তুমি শহরে দেখছো। আজকে শহরে আমি একটা ছবির কথা বলি, ছবির নাম হচ্ছে ভূতের ভবিষ্যৎ, সুপার হিট। শহরে ছবি সুপার ডুপার ডুপার হিট, শিলিগুড়িতে 3 দিনে ছবি নেমে গেছে। ওই ছবি আমি 18 বার দেখেছি, 18 টাইমস, আই লাইক ইট সো মাচ। কিন্তু শহরে বাম্পার হিট। মানে আরবান এরিয়া যাচ্ছে না ছবিগুলো, আরবান এরিয়াতে ভালো চলছে। আরবান এরিয়াতে ওরা ভুল করেছিল, ওরা ভূতের ভবিষ্যৎ খুব ভালো চলেছে কিন্তু মলে, কিন্তু ওরা একটা সিঙ্গেল প্লেক্সে বাংলা সেন্টারে শিলিগুড়িতে চালিয়েছিল, 3 দিনে ছবি নেমে যায়। এটা তো বাংলা সিনেমার জন্য অসন সংকট বলছো। 100%। মানে এসব তোমার তুমি আমি কলকাতায় আছি, আমরা দেখছি আইনক্সে চলছে, সিটি সেন্টারে চলছে, এখানে ওখানে চলছে, প্রিয়াতে চলছে। আরে ভাই, তুমি আমাদের দেখতে হবে উলবেড়িয়াতে কি চলছে, বাগনানে কি চলছে, মেচেদায় কি চলছে, কোলাঘাটে কি চলছে। তো ওইখানে ছবি তো আগে আমাদের সিনেমাকে টাকা দিয়েছে। আমার পরিচয় কি? আমার কলকাতায় কিছু পরিচয় নেই বস, আমার পরিচয় গ্রাম বাংলা। তো আমি অলওয়েজ দেখবো যে আমি গ্রাম বাংলার জন্য কি ছবি করতে পারি। তুমি অভিনেতা, তুমি প্রযোজক। প্রযোজক না, ওই আর কি, হ্যাঁ ওই whatever। শুরুটা কিভাবে? কোনটা শুরু? প্রযোজক হওয়ার। ওকে, প্রযোজক অ্যাকচুয়ালি তোমার একটা কথা বলি, আমার মেন লক্ষ্য কিন্তু প্রযোজক হওয়া। আচ্ছা, মানে অভিনেতার থেকে প্রযোজক হয়। ইয়েস, আমার বাবাও তো তাই, আমার রক্ত তো তাই। একদম। তো আমি স্ট্রাগল করছিলাম যে আমি কিছু করব, করতে করতে যখন হয়ে গেল, যখন আমি একটা প্ল্যাটফর্ম পেলাম, তখন বললো এবারে প্রযোজনা। তো আমার বন্ধু বান্ধব ধরে টরে টাকা পয়সা জোগাড় করে ফার্স্ট ছবি হয় লোফার ফার্স্ট লোফার। আচ্ছা, তারপরেই ব্যাক টু ব্যাক আমার আরেকটা সুপারহিট ছবি আছে আসল নকল। হ্যাঁ, ওটাও আমার নিজের প্রোডাক্ট, পাঞ্জাবি। হ্যাঁ ডাবল রোল করে। তো ওর থেকেই আমার নিজের পথ চলা। লোকে এখন যখন দেখছো যে ইন্ডাস্ট্রিতে এরকম অবস্থা, তোমার একটা স্ট্যান্ড ছিল, তোমার একটা জায়গা ছিল, পিছন ফিরে দেখলে কষ্ট হয় না? না, কষ্ট হয়? আমি কিছুতে কোনো জিনিসের রিগ্রেট করি না। আগেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো, এই 3 আঙুলে যা লেখা আছে তাই হবে। আমার জীবনে যা যা হয়েছে বা তোমার জীবনে আজ যা যা হচ্ছে, সবই তোমার ও কপালে যা লেখা, এর বাইরে কোনো গল্প নেই। নাহলে একটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা রিক্সাওয়ালা সারাদিন তোমার থেকে অনেক বেশি খাটে, তার দৈনিক ইনকাম 232 টাকা, আর তুমি আমি এসি রুমে বসে তার থেকে কয়েকশো গুণ বেশি করছি। একদম। তার মানে সফলতাটাই আসল নয়, তার যে সুখটা সেটাও আসল, তুমি বলছো। সফলতাটা ইম্পর্টেন্ট,
কিন্তু সফলতা এলেই যে সুখ আসবে, দ্যাট ইজ নট গ্যারান্টি। এক্স্যাক্টলি। তুমি তো বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, বম্বে তো কাজ করেছো, আর কোন ইন্ডাস্ট্রি তোমার কাজ করার ইচ্ছা আছে? ভোজপুরি তুমি বললে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু সাউথে কাজ করার ইচ্ছা। সাউথে কাজ করে আমার হয়ে যেত তখন, আমি আমার মায়ের কথা ভেবে, মা একলা থাকবে কি হবে, আমি করিনি। আমার হয়ে গিয়েছিল এবং ভালোভাবে একদম ব্যাপারটা পাকা হয়ে গেছে। কারণ এখন টলিউড ইন্ডাস্ট্রি অনেকে কিন্তু সাউথে গিয়ে সিনেমা করছে। যিশু, আরও যারা যারা আছে, যিশুতে মেন সেটা একটা ভ্যালু হয়ে গেছে, তাই জন্য যিশু করছে। তোমাকেও একটা দেখা যেত একসময় যদি তুমি ব্যাপারটা দেখতে। হ্যাঁ, অফকোর্স অফকোর্স, কিন্তু আমার ব্যাপার ছিল যে আমি একটা জায়গায় করে নিয়ে আমি আরেকটা জায়গায় যাব। মেবি আজকে আমার মনে হয় দ্যাটস আ মিস্টেক, আমার তখন চলে যাওয়া উচিত ছিল। এত বড় মানে আমি যে ব্রেকটা তখন পেয়েছিলাম, যে লেভেলের ব্রেক পেয়েছিলাম, সেটা অনেক বড় লেভেলের ব্রেক। মানে যিশু টিশু ওইসব ব্রেক পাইনি। মানে আই গট ফ্রম আ সুপার ডিরেক্টর, সুপার প্রডিউসার। একদম। তোমার তোমার তুমি যাদের সাথে আন্ডারে কাজ করেছো, ডিরেক্টর বলো, তুমি যাদের একটা তুমি গুরু হিসেবে পেয়েছো, রঞ্জিত মল্লিককে পেয়েছো, তার সাথে সম্পর্কটা কেমন তোমার? খুব ভালো এখনো? হ্যাঁ হ্যাঁ, আমার কারোর সঙ্গে সম্পর্ক খারাপ নেই। বুমবাদার সাথে কী বলে, যখন সোয়ানে লড়াই হচ্ছে তখন? কোনো প্রবলেম নেই। মানে আমি বলতে চাইছি এরকম যে না না, তোমাকে এটা ভাবলে চলবে না যে আমি বুম্বাদাকে টপকে দেবো, বুম্বাদা আমাকে টপকে দেবে। এটা কোনো ব্যাপার নয়, যার যার ভাগ্য। বুম্বাদা এখন 100, আমি এখন 10। তোর ভেবে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ঠিক। মনকে কষ্ট দেওয়া, তার থেকে ভালো কাজ করার চেষ্টা করো, তারপরে তোমার এই তৃণমূল যা দেবে। লোকেদা, তুমি বলছিলে সাউথ ইন্ডিয়াতে কাজ করা নিয়ে, সে কাজ করা নিয়ে ছবি কী ছিল আর কোন ডিরেক্টর আন্ডার? এখন বলে কি হবে, তাও আমাদের দর্শক বন্ধুরা যদি শুনতে যায়। কাটা গায়ে নুন ছেটানো। তাও আমাদের যে দর্শকদের যদি বলে। আমি অফার পেয়েছিলাম তখন কে রাঘবেন্দ্র রাও। আচ্ছা। টপ অ্যান্ড টপ মোস্ট তামিল ফিল্ম মেকার, প্রচুর ছবি করেছেন উনি জিতেন্দ্রকে নিয়ে। আর যায়নি, ছেড়ে দাও, বলে যাই। নতুন যারা পরিচালক আছে বাংলা ইন্ডাস্ট্রিতে, শ্রীজিৎ মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ মুখার্জি, তাদের কাজগুলো তোমার কেমন লাগছে? শিবুর কাজ খুব ভালো। মানে তুমি যদি শিবুর ছবি দেখো না, কোনো বেশি আঁতলামি নেই, একদম নর্মাল যে কোনো ফ্যামিলি সাবজেক্টকে কিন্তু যে টপিকগুলো তুলে ধরছে ও, ইট হিটস ইউ, ওই জন্য সাকসেস। মানে ও রিয়েলিটিকে তুলে ধরছে, মানে বাংলা একদম একদম একদম, এবং যেটা প্রত্যেকটা সংসারে হচ্ছে। মানে ও কোনো সময় ছবি করছে না কিন্তু যে ও হিরো বেরিয়ে এসে 5 জনকে ধরে মারলো, 5 জন ছিটকে চলে গেল, না, হি ইজ ইনটু প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোকে খুব সুন্দরভাবে নিয়ে এসে দর্শকদের সামনে সিনেমার মাধ্যমে নিয়ে আসছে। কখনো যদি এরকম শিবপ্রসাদ মুখার্জি তোমাকে অফার করে, তুমি করবে? আমি শিবুকে চিনি, খুব ভালো চিনি। আগে আমি তখন সিরিয়াল, হিন্দি সিরিয়াল করছি বলে শিবু আমার সঙ্গে অভিনয় করেছিল এই সিরিয়াল। হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। হ্যাঁ, সেটা বটেই, ভালো অভিনয়, এবং ও কমেডিটা খুব মানে দারুণ পারে। রিসেন্টলি বহুরূপী বেরোলো, তারপর আমার বস বেরোলো। হ্যাঁ,
যথেষ্ট ভালো করা যায়। কৌশিক গাঙ্গুলি? আমি ওনার খুব একটা ছবি দেখিনি, সৃজিতদার দেখেছি, গুড ডিরেক্টর। সৃজিতদার সাথে কাজ করার ইচ্ছা আছে যদি কোনো সময় ডাক পাই। বর্তমান সময়ে যারা অ্যাক্টর কাকে ভালো লাগে? অনির্বাণ অনির্বাণ খুব ভালো। তোমার একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, তুমি বলছিলে অনির্বাণ দুর্ধর্ষ একটা, আমি ওর সাথে কোনো কাজ করবো না, কারণ না ওটা মজা বলা। ওর অ্যাক্টিং দিকে অনেক কিছু শেখার থাকে, মানে এক তো হচ্ছে ও স্টেজ অ্যাক্টর, এবং ওকে কমেডি দাও কমেডি, সিরিয়াস দাও সিরিয়াস, মানে ও নিজেকে এত সুন্দর একটা বাটির মধ্যে নিজেকে মোল্ড করতে পারে, অ্যামেজিং অ্যামেজিং। হিরোইনদের মধ্যে ভেরি ডিফিকাল্ট। মিমি ভালো, আর কে? আমি নুসরাতের খুব একটা কাজ দেখিনি, বাস আকর্ষণ করিনি। তোমার সমসাময়িক যারা ছিল, ইন্দ্রাণী হালদার, শ্রীলেখা, রিসেন্টলি শতাব্দীর একটা সিনেমা বেরিয়েছে বাৎসরিক বলে, তোমার এরকম কোনো সিনেমাতে কামব্যাক করার ইচ্ছা আছে, যে সকলের সামনে নিয়ে গিয়ে কামব্যাক? না না, সকলের সামনে নিয়ে গিয়ে কামব্যাক মানে আমি যে ছবিটা করছি কিডন্যাপ, আমি আমার ধরনের ছবি করব। যখন আমি প্রডিউসার তখন আমাকে দেখতে হবে আমার প্রোডাকশন হাউস, তখন আমি জানবো না যে আমি বাৎসরিক করবো না কিডন্যাপ করব। যেটা আমার এবং আমার টিমের মনে হবে কমার্শিয়ালি ভায়াবল, আচ্ছা, মানে এটা কমার্শিয়ালি চলবে আর কি, মানে সেটা বাৎসরিকও হতে পারে, সেটা কিডন্যাপও হতে পারে, যেটা ডিসাইড করবো সেটাতেই উইল গো হেড। তারপরে তো সিনেমা, পরে দর্শক দেখে যা বলবে, দর্শকই ভগবান। তোমার সময় যারা ছিল তাদের সাথে এখন যোগাযোগ আছে? হ্যাঁ, কাজের মাধ্যমে। ফিল্ম লাইনে না খুব একটা এর সঙ্গে ওর সঙ্গে তার যোগাযোগ থাকে না, মানে যতটা যোগাযোগ কাজের যোগাযোগ, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তাই। মানে সিনেমা বলছো বন্ধু হয় না বলছো ফিল্ম লাইনে? হয়তো হয়, আমার হয়নি, কিন্তু আমি কি এই বলে বলবো যে আমি কারোর ক্লোজ নই? হ্যাঁ, শতাব্দী যার নাম বললেন প্রচুর হেল্প করেছে আমার, তো ওইটুকু। লোকেশ দা, এখন তো মনে হচ্ছে তুমি, এটা একটা অন্য ধরনের প্রশ্ন, তুমি সিনেমা করেছো, প্রযোজক হয়েছো, ওটা আলাদা দিই, জীবনে প্রেমের অফার প্রথম কবে পেয়েছো? কঠিন। প্রেমের অফার ফার্স্টে আমি ক্লাস 10-এ পাই। আচ্ছা, আমি সেন্ট পলসে, আর যার কাছ থেকে অফারটা পাই সে পরে লামাটিনিয়া ফোকাস। আচ্ছা, এবার আমি এর থেকে বেশি ডিটেলসে কিছু যাব না, তো তারপর ব্যাস ঠিক আছে। প্রথম প্রেম, তারপর থাক না, আমার প্রেমটা ঠিক আমার জন্য সুটেবল না, তো প্রেমটা বাদ দিয়ে বলো। না, আসলে কি বল, তুমি একটা সময় ইন্ডাস্ট্রিতে তোমাকে চকলেট বয় হিসেবে ধরা হতো। না, আমি চকলেট বয় কোনোদিন নই, তুমি আমাকে অ্যাকশন বয় বলো, আমি আই এম দেয়ার, কিন্তু আমার তো মনে হয় না আমি কোনোদিন চকলেট বয় ছিলাম, বা আই ডোন্ট ওয়ান্ট টু বি এ চকলেট বয়। আমি আই এম হ্যাপিয়ার বিং অ্যান অ্যাকশন বয়। শেষ প্রশ্ন তোমাকে, এই যে একটা স্টারডাম থেকে উঠে, স্টারডাম তোমার ছিল, তারপর নেমে যাওয়া, আবার ফিরবে তুমি বলছো,
দেখো ফিরবো কি ফিরবো না, দ্যাট ভবিষ্যৎ আমি জ্যোতিষী নই। একটা মানুষ শুধু চেষ্টা করতে পারে। প্রত্যেক আর্টিস্ট, সে উত্তম কুমার থেকে নিয়ে বোম্বাদা পর্যন্ত বলো, তারা উঠেছে, তারা ধূলিসাৎ হয়েছে, যখন কেউ কল্পনা করতে পারেনি আবার কেন। তো আমি উঠবো কি আমি উঠতে পারবো না, সেটা ভবিষ্যৎ বলতে পারে। আমার কাজ হচ্ছে চেষ্টা করা আর ট্রাই। লোকেশ দা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলে তোমাকে বাদ দেবো না আমরা, আমাদের এরকম গুরুত্বপূর্ণ টাইম দেওয়ার জন্য। কিন্তু তা যাওয়ার আগে তোমার জন্য একটা ছোট্ট উপহার মাজ্জা বাংলা তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। মাজ্জা বাংলা সমস্ত দর্শকদের আবার আমার অনেক অনেক ভালোবাসা। আমার একটা গুরুত্বপূর্ণ ছবি এই বছর রিলিজ হবে, ছবির নাম কিডন্যাপ 2। আমি আপনার মাধ্যমে, আপনাদের সকলের মাধ্যমে এইটা বলতে চাই, প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন। একদম কোনো সাউথ ইন্ডিয়ান, কোনো হিন্দি, কোনো তামিল, তেলেগু কোনো ছবির রিমেক নয়, একদম আউট অ্যান্ড আউট বাংলা ছবি আমার আইডিয়া। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার সঙ্গে এক জোড়া নতুন হিরো হিরোইন আছে। আর ওই ছবিতে লোকেশ ঘোষ অ্যাজ লোকেশ ঘোষ আপনারা স্ক্রিনে দেখবেন। এইটুকু বললাম, গান খুব ভালো হয়েছে। প্লিজ 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 বাংলা ছবি, শুধু কিডন্যাপ না, বাংলা ছবি হলে গিয়ে দেখুন, নাহলে বাংলা ছবি বাঁচবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এরকম বিনোদনের নানা রকম তথ্য আর আড্ডা দেখতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজ্জা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও আছে, সেটাও ফলো করুন। এবং আমাদের ওয়েবসাইটটিও চোখ রাখতে ভুলবেন না, ইটস মাজ্জা বাংলা নামে। তাই আজই সাবস্ক্রাইব করুন ইটস মাজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।